ঢাকার রাজপথ উত্তাল। 2024 সালের গণ অভ্যুত্থান। ছাত্রনেতারা মাইকে স্লোগান দিচ্ছেন, জনতার ঢল নেমে গেছে রাস্তায়। সেই উত্তাল সময়েই পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এই আন্দোলনের মুখ হয়ে ওঠেন কয়েকজন তরুণ নেতা। তখন কেউ ভাবেনি এই ছাত্ররাই কয়েক মাসের মধ্যে গড়বেন একটি রাজনৈতিক দল, নাম দেবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর কেউ ভাবেনি তারা সংসদেও পৌঁছে যাবে। কিন্তু প্রশ্নটা এখানেই, 6টি আসন কি সত্যিই একটি তৃতীয় শক্তির জন্ম, নাকি এটি কেবল শুরু অথবা শেষের শুরু? রাজপথ থেকে ব্যালট বাক্সে পৌঁছে গেছে দলটি। 2025 সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি। দাবি ছিল বড়, আমরাই বিকল্প। তাদের ভাষ্য ছিল পুরনো দলগুলো জনগণের আস্থা হারিয়েছে। রুহুল আমিনের মতো তরুণ ভোটাররা তখন আশায় বুক বাঁধেন। বহু বছর ধরে তিনি বিশ্বাসযোগ্য তৃতীয় শক্তির অপেক্ষায় ছিলেন। কিন্তু রাজপথ আর ব্যালট বাক্স এক জিনিস নয়। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে জনমত জরিপে দেখা গেল এনসিপির সমর্থন এক অঙ্কের মধ্যেই ঘোরাফেরা করছে। বিশাল জনসমর্থনের ঢেউ যা অভ্যুত্থানের সময় ছিল তা আর নেই। কারণ আবেগ আর সংগঠন এক জিনিস নয়, আন্দোলন আর নির্বাচন এক খেলা নয়। ঠিক এই সময় অপ্রত্যাশিত জোটের ঘোষণা। শুরুতে এনসিপি একাই লড়তে চেয়েছিল, কিন্তু বাস্তব রাজনীতি কঠিন। শেষ পর্যন্ত তারা জোট বাঁধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে। 300 আসনের মধ্যে মাত্র 30টিতেই লড়াই এবং জয় পায় 6টিতে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট পায় 212 আসন। জামায়াত নেতৃত্বাধীন জোট পায় 77টি। সংখ্যা বলছে এনসিপি ছোট, কিন্তু প্রতীকীভাবে তারা সংসদে ঢুকেছে। এটাই তাদের বড় দাবি। তবে জোট বাঁধার পরপরই এনসিপিতে ফাটল ধরে। সমস্যা শুরু এখান থেকেই। জামায়াতের সঙ্গে জোট এনসিপির ভেতরেই সৃষ্টি করে অস্বস্তি। দলটির 1 ডজনেরও বেশি জ্যেষ্ঠ নেতা পদত্যাগ করেন। তাদের অভিযোগ ছিল অভ্যুত্থানের অন্তর্ভুক্তিমূলক চেতনার সঙ্গে জামায়াতের ঐতিহাসিক অবস্থান সাংঘর্ষিক। তবে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এটি কেবল নির্বাচনী জোট, কোনো আদর্শিক একীভূতকরণ নয়। কিন্তু প্রশ্ন উঠছে, রাজনীতিতে কি জোট কখনো শুধু নির্বাচনী থাকে? আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্লেষকরা বলেছেন, এনসিপি এখন এক অস্পষ্ট জায়গায় দাঁড়িয়ে। তারা কি স্বাধীন তৃতীয় শক্তি, নাকি জামায়াতের কৌশলগত সুবিধাভোগী? যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষক আসিফ বিন আলী মন্তব্য করেন, এনসিপি এখনও আলাদা কোনো সুস্পষ্ট এজেন্ডা তুলে ধরতে পারেনি। এমনকি সাবেক নেতা অনিক রায়ের দাবি, জামায়াত ছাড়া এনসিপি হয়তো একটি আসনও পেত না। এই বক্তব্য কঠিন, কিন্তু এও মনে রাখা প্রয়োজন, রাজনৈতিক বাস্তবতা কখনো কোমল হয় না। এখন এনসিপির সামনে সবচেয়ে বড় প্রশ্ন, তারা কি তৃণমূলে শিকড় গাড়তে পারবে? কারণ আন্দোলনের শক্তি ছিল শহরে, কিন্তু ভোটের রাজনীতি যেতে গ্রামে, ইউনিয়নে, ওয়ার্ডে। নেতারা বলছেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তারা এককভাবে লড়বেন। এটাই হবে আসল পরীক্ষা। যদি তারা আবারও জোটে যায়, তাহলে কি তৃতীয় শক্তির দাবি দুর্বল হবে? 2024 সালের গণ অভ্যুত্থান ছিল বিস্ফোরণ। দল মত নির্বিশেষে মানুষ এক হয়েছিল। কিন্তু দলীয় রাজনীতি বিভাজন তৈরি করে। এখানে আপোষ আছে, সমঝোতা আছে, ক্ষমতার সমীকরণ আছে। এনসিপি এখন সেই কঠিন বাস্তবতার মধ্যে। তাদের নেতারা বলছেন, আমরা রাজপথ থেকে এসেছি, আমরা পিছু হটব না। সমর্থকরা বিশ্বাস করেন 6টি আসন কোনো শেষ নয়, বরং শুরু। আর সমালোচকরা বলছেন সংগঠন দুর্বল, আদর্শ অস্পষ্ট, জোট নির্ভরতা বিপজ্জনক। এনসিপি কি পরিষ্কারভাবে বলতে পারবে তারা মধ্য বাম, মধ্য ডান? তাদের অর্থনৈতিক দর্শন কি? ধর্মনিরপেক্ষতার প্রশ্নে অবস্থান কি? বাংলাদেশের রাজনীতিতে এই পার্থক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের অস্পষ্টতা দীর্ঘমেয়াদে বিপজ্জনক। 2029 বা 2034 সালের নির্বাচন, এনসিপি কি তখন 6 আসন থেকে 60-এ পৌঁছাবে, নাকি তারা ইতিহাসের ফুটনোট হয়ে যাবে? একটি ছাত্র আন্দোলনের রাজনৈতিক পরীক্ষা। রাজনীতিতে সময়ই সবচেয়ে বড় বিচারক। এখনকার বাস্তবতা সহজভাবে বলা যায়, এনসিপি সংসদে আছে, তাদের পেছনে একটি ঐতিহাসিক
আন্দোলনের স্মৃতি আছে, অতীত আছে, তাদের সামনে কাঠামোগত চ্যালেঞ্জের পাহাড় আছে। 6টি আসন একদিকে সম্ভাবনার প্রতীক, অন্যদিকে সীমাবদ্ধতার স্মারক। রুহুল আমিনের মতো সমর্থকরা আশাবাদী। তারা মনে করেন রাজপথ থেকে সংসদ, এটাই প্রমাণ যে পরিবর্তন সম্ভব। কিন্তু তৃতীয় শক্তি হতে হলে কেবল আবেগ নয়, সংগঠন, আদর্শিক স্বচ্ছতা আর দীর্ঘমেয়াদী কৌশল দরকার। প্রশ্ন রয়ে যায়, এনসিপি কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে, নাকি বাংলাদেশে তৃতীয় শক্তির স্বপ্ন আবারও অপূর্ণই থেকে যাবে?